জাস্ট লুক অ্যাট দিস গ্লাস। গ্লাসটাকে আপাত দৃষ্টিতে দেখতে খালি মনে হইলেও গ্লাসটা মূলত বাতাসের 21 সেক্সটিলিয়ন পরমাণু দ্বারা ফুল। ইনফ্যাক্ট পৃথিবীর কোনো পাত্রই মূলত খালি না, যেহেতু আমাদের পৃথিবী নামক গ্রহের একটা বায়ুমণ্ডল আছে, আর সেই বায়ুমণ্ডলে বিভিন্ন জিনিসপত্র গ্যাসীয় অবস্থায় বিচরণ করতেছে, যেগুলা যে কোনো খালি জায়গা পাইলেই সেই খালি জায়গাটাকে দখল করে নিবে। সব পাত্রই যদি বাতাস দ্বারা ফুল থাকে, তাইলে আমার এই গ্লাসটাকে কমপ্লিটলি এমটি করার কি কোনো ওয়ে আছে? উই আর অ্যাবাউট টু ফাইন্ড আউট। বর্তমান সিচুয়েশন হচ্ছে গ্লাসটা 21 সেক্সটিলিয়ন পরমাণু দ্বারা ফুল, আর আমাদের টার্গেট হচ্ছে গ্লাসটাকে কমপ্লিটলি খালি করা। তার মানে এই 21 সেক্সটিলিয়ন সংখ্যাটাই হচ্ছে আমাদের শত্রু, এবং এই সংখ্যাটাকে ছোট করতে করতে সামহাও যদি আমরা শূন্যতে আনতে পারি, তাইলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবো এবং ফাইনালি বলতে পারবো গ্লাসটা কমপ্লিটলি এমটি। কিন্তু প্রশ্ন হচ্ছে সংখ্যাটাকে আমরা ছোট করব কেমনে? মনে আছে প্রিভিয়াস এপিসোডে আমরা বাতাসের একটা ঘনত্ব ধইরা এস্টিমেট করছিলাম যে গ্লাসটার ভেতর 21 সেক্সটিলিয়ন পরমাণু আছে। এখন বাতাসের ঘনত্ব যদি 1.225 কেজি পার কিউবিক মিটার না হইয়া 1 কেজি পার কিউবিক মিটার হইতো, তাইলে গ্লাসটার ভেতর পরমাণুর সংখ্যা আরো কম হইতো। তার মানে বাতাসের ঘনত্ব যদি আমরা সামহাউ কম বেশি করতে পারি, তাইলে গ্লাসটাতে কতগুলো পরমাণু থাকবে সেটাও কম বেশি হবে। এন্ড দিস ইজ দ্য ওয়ে। আর প্রিভিয়াস এপিসোডে না বলা ঘাপলাটা আসলে এইটাই, বায়ুমণ্ডলে বাতাসের ঘনত্ব কনস্ট্যান্ট না, কম বেশি হইতে পারে। পৃথিবীটা কিন্তু পারফেক্টলি স্মুথ বল না, এটা একটা ট্যাংরা ভেংরা বস্তু, মানে উঁচা নিচা আছে। আর উচ্চতার সাথে বাতাসের ঘনত্ব ভ্যারি করে, উচ্চতা যত বেশি বাতাসের ঘনত্ব তত কম, অ্যান্ড ভাইস ভার্সা। এখন কোন জায়গা কতটুকু উঁচু বা কতটুকু নিচু সেইটা বোঝানোর জন্য একটা ফ্যান্সি সায়েন্টিফিক টার্ম ইউজ করা হয়, এলিভেশন। এলিভেশন পজিটিভ হইলে সমুদ্র পৃষ্ঠের উপরে, আর এলিভেশন নেগেটিভ হইলে সমুদ্র পৃষ্ঠের নিচে। এখন আমি যদি গ্লাসটাকে সবার প্রিয় খালিদ ফারহান ভাইকে গিফট করি, আর উনি যদি গ্লাসটাকে আয়ারল্যান্ডের ডাবলিন শহর থেকে সবার প্রিয় এনায়েত ভাইয়ের অফিসে পাঠিয়ে দেন, তাইলে এলিভেশন 3 মিটার বাড়ার কারণে বাতাসের ঘনত্ব অল্প একটু কমবে। মানে গ্লাসে কতগুলো পরমাণু আছে সেই সংখ্যাটাও অল্প একটু কমবে। বাই দ্য ওয়ে, উনার বাসার এক্স্যাক্ট লোকেশন আমার জানা নাই। ডাবলিন শহরের অ্যাভারেজ এলিভেশন হচ্ছে 8 মিটার, ওই হিসাবে বলছি। তারপর গ্লাসটাকে যদি এনায়েত ভাই সাদমান ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করেন, আর সাদমান ভাই ট্রাইনোমিয়াল পডকাস্ট করা বাদ দিয়া গ্লাসটাকে নিয়ে চলে যান এভারেস্টের চূড়ায়, যেইখানে এলিভেশন প্রায় 9 কিলো আর বাতাসের ঘনত্ব 60%-এর মতো ড্রপ করে, ওই সিচুয়েশনে গ্লাসে পরমাণুর সংখ্যা ড্রাস্টিক্যালি ড্রপ করবে, একদম ড্রাস্টিক্যালি ড্রপ করবে। It seems like we are moving in the right direction. Let's introduce another ঘাপলা I did not talk about. টেম্পারেচারের সাথেও বাতাসের ঘনত্ব ভ্যারি করে রে ভাই, এত কমপ্লিকেশন কেন? ইউনিভার্স ইজ রিয়েলি কমপ্লিকেটেড। টেম্পারেচার বাড়লে বাতাসের ঘনত্ব কমে, অ্যান্ড ভাইস ভার্সা। মানে একই লোকেশনে সকালবেলায় গ্লাসটার ভেতরে যতগুলো পরমাণু আসিল, দুপুরবেলায় তার চাইতে কম সংখ্যক পরমাণু থাকবে, কারণ টেম্পারেচার বাইরে যাওয়ার কারণে বাতাসের ঘনত্বটা ড্রপ করবে, এই কারণে পরমাণুর সংখ্যাটাও ড্রপ করবে। তার মানে হইতেছে সাদমান ভাই এভারেস্টের চূড়ায় বৈশা থেকে যদি স্যাটিসফাইড না থাকেন, আর উনি যদি পুরো এনভায়রনমেন্টটাকে উত্তপ্ত করতে শুরু করেন, তাহলে বাতাসের ঘনত্ব আরও কমতে থাকবে। এক হইল উচ্চতা, দ্বিতীয় হইল টেম্পারেচার, দুইটাই বাইরে যাওয়ার কারণে গ্লাসে পরমাণুর সংখ্যা একদম ড্রাস্টিক্যালি ড্রপ করতে থাকবে। বাট দেয়ার ইজ এ প্রবলেম, আর প্রবলেমটা হচ্ছে ঘনত্ব আর চাপের সম্পর্ক। ঘনত্ব বাড়লে চাপ বাড়ে, ঘনত্ব কমলে চাপও কমে। এনভায়রনমেন্টটাকে যখন সাদমান ভাই উত্তপ্ত করতেছে, তখন ওই এনভায়রনমেন্টে বাতাসের ঘনত্ব কিন্তু কমে যাচ্ছে। ঘনত্ব কমার কারণে প্রেশারও কমে যাচ্ছে, মানে লো প্রেশার ক্রিয়েট হচ্ছে। তার তুলনায় চারপাশে কিন্তু হায়ার প্রেশার বিরাজ করতেছে। আর বাতাসের একটা ফান্ডামেন্টাল ধর্ম হইল সে অলওয়েজ হায়ার প্রেশার থেকে লোয়ার প্রেশারের দিকে ধাবিত হয়। তাপ দেওয়ার মাধ্যমে আমরা গ্লাসে মোমেন্টারিলি পরমাণুর সংখ্যা কমাইতে সক্ষম হইছি, কিন্তু আমাদের কাছে তো আর ইনফিনিট পরিমাণ এনার্জি নাই। একসময় এনার্জির সাপ্লাই বন্ধ হয়ে যাবে, তাপ আর দিতে পারবো না নতুন কইরা, তখন ওই হায়ার প্রেশার এরিয়া থেকে লোয়ার প্রেশার এরিয়ার দিকে বাতাস ধাবিত হবে। মানে যেই লাউ সেই কদু।
আবার নতুন কইরা বাতাস গ্লাসের ভেতর জায়গা করে নেবে। এখন নতুন কইরা বাতাস চলে আসাটাই যদি হয় প্রবলেম, আর আমি যদি সামহাও সেই নতুন বাতাস আসাটাকে প্রিভেন্ট করতে পারি, বাতাসের ইনওয়ার্ড ফ্লোটাকে আটকায় দিতে পারি, তাইলে কি হবে? It turns out such thing does exist. Let's talk about vacuum chamber. ফ্যান্সি সায়েন্টিফিক ওয়েতে ভ্যাকিউম কথার অর্থ হইল যে জায়গায় পার কিউবিক মিটারে 0টি পার্টিকল আছে। সোজা বাংলায় ভ্যাকিউম মানে ফাঁকা স্থান, শূন্য স্থান, বা যে জায়গায় ম্যাটারের কোনো উপস্থিতি নাই। একটা আবদ্ধ জায়গা থাইকা পই পই কইরা বাতাসের প্রত্যেকটা পরমাণুরে ঘাড় ধইরে যদি আমি সামহাও বের করে দিতে পারি আর নতুন বাতাস আসাটাকে যদি প্রিভেন্ট করতে পারি, তাইলে যে জিনিসটা মূলত আমরা ক্রিয়েট করলাম সেটার নাম হচ্ছে ভ্যাকিউম চেম্বার, যেইখানে বাতাসের অনুপস্থিতিতে একটা হেভি বল আর একটা খুবই পাতলা ফেদার একই সাথে রিলিজ করলে একই সাথে গ্রাউন্ডে হিট করে। ওই চেম্বারে যদি আমরা গ্লাসটাকে রাখি তাইলে গ্লাসটাকে ফাইনালি কমপ্লিটলি এমটি বলা যাবে। মিস্ট্রি সলভড and the case is closed, right? Not really. Let's get one of the best laboratory vacuums there is, okay? So that can pump out the molecules and leave you with about 10 billion molecules per cubic meter. Wait a minute. After you suck Yes. everything out. হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। একদম ওয়ার্ল্ড ক্লাস ল্যাবরেটরি ভ্যাকিউমগুলোতেও কিন্তু পার কিউবিক মিটারে 10 বিলিয়ন অণু থাকে। একটা জায়গাকে কখনোই 100% খালি করা পসিবল হয় না। মানে পৃথিবীতে পারফেক্ট ভ্যাকিউম বলতে আসলে কিচ্ছু নাই। পারফেক্ট ভ্যাকিউমের সবচাইতে কাছাকাছি যাইতে পারছে ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ, অথবা ফ্রেঞ্চ ভাষায় Conseil européen pour la recherche nucléaire. সংক্ষেপে সার্ন। তাদের বানানো 27 কিলোমিটার দৈর্ঘ্যের একটা হিউজ ডিভাইস যার নাম লার্জ হেড্রন কোলাইডার। ওইটার ভেতর এক্সপেরিমেন্টের স্বার্থে একটা এক্সট্রাঅর্ডিনারি নেক্সট লেভেল ভ্যাকিউম ক্রিয়েট করা লাগে। সার্নের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখবেন খুব সুন্দর করে লেখা, ইন্টারস্টেলার স্পেসের মতোই এমটি। স্পেসের মতো এমটি, স্পেসের মতো। এতক্ষণ তাইলে কি করলাম? বাতাসে ভর্তি বায়ুমণ্ডলের ভেতর বৈশা থাইকা আমরা বাতাস সরানোর চেষ্টা করতেছি। যেইখানে কোনো বাতাস নাই ওইখানে গেলেই তো হয়। লেটস গো টু স্পেস। আগেই বলছিলাম উচ্চতা বাড়লে বাতাসের ঘনত্ব কমে। এখন যে উচ্চতায় গেলে বাতাসের ঘনত্ব কমতে কমতে বাতাস পাতলা হইতে হইতে এতটাই পাতলা হবে যে সে আর আলোর বিক্ষেপণ ঘটাইতে পারবে না, আর তখন দিনের বেলাতেও আকাশটারে একদম কালো কুচকুচা দেখাবে। সে উচ্চতায় গেলে আপনি অফিসিয়ালি স্পেসে এন্ট্রি নিলেন, আর সেই উচ্চতাটা হচ্ছে 100 কিলোমিটার। মানে 100 কিলোমিটারের পরের জায়গাটাকে আমরা বলতেছি স্পেস। এখন স্পেসে এন্ট্রি নিলেন মানেই কিন্তু কাহিনী খতম না। এইখানেও 3টা ক্যাটাগরি আছে। প্ল্যানেট থাইকা প্ল্যানেটের মাঝখানের স্পেসকে আমরা বলতেছি ইন্টার প্ল্যানেটারি স্পেস। তারা থাইকা তারার মাঝখানের স্পেসকে আমরা বলতেছি ইন্টারস্টেলার স্পেস। আর গ্যালাক্সি থাইকা আরেকটা গ্যালাক্সির মাঝখানের স্পেসকে আমরা বলতেছি ইন্টার গ্যালাকটিক স্পেস। গ্লাসটা খালি করার উদ্দেশ্যে ফ্যান অফ কইরা ভিডিও রেকর্ড করতে করতে গ্যালাকটিক স্পেসে চলে আসছে। অনেক গরম লাগতেছে, কিন্তু ব্যাড নিউজ হইলো কোনো স্পেসেই মূলত এমটি না। ইন্টারপ্ল্যানেটারি স্পেস বলেন, ইন্টারস্টেলার স্পেস বলেন, কিংবা ইন্টার গ্যালাকটিক স্পেস বলেন, সব জায়গাতেই কম বেশি জিনিসপত্র আছে, ম্যাটারের উপস্থিতি আছে। এই ডেটার সোর্স হচ্ছে স্বয়ং অ্যাস্ট্রোফিজিসিস্ট নীল ডিগ্রেস টাইসন। উনি যেহেতু এই ফিল্ডের এক্সপার্ট, আই এম অ্যাসুমিং দিস ইজ দ্য মোস্ট অ্যাকিউরেটলি এস্টিমেটেড অ্যাভারেজ, যেগুলাকে উনি রাউন্ড ফিগার করে বলতেছেন। এটা উনার একটা অভ্যাস। The universe discovered me. Well, I was in a planetarium and the lights went out and the stars came out and I was 9 and my head exploded. পাবলিক কমিউনিকেশনের সময় বোঝার সুবিধার্থে উনি রাউন্ড ফিগার করেন, সেটা ইউনিভার্সের বয়স হোক কিংবা বায়ুমণ্ডলের প্রেসার হোক, উনি সব কিছুই রাউন্ড ফিগার করে বলেন, কারণ সংখ্যাটার চাইতে কনসেপ্টটা বোঝা বেশি জরুরি। আর এইখানে বেসিক কনসেপ্টটা হচ্ছে ইন্টারপ্ল্যানেটারি স্পেস থেকে ইন্টার গ্যালাকটিক স্পেসের দিকে আপনি অ্যাপ্রোচ করলে জিনিসপত্র কমতে থাকবে, বাট দ্যাট নাম্বার ইজ নট জিরো। অ্যাবসলিউট এমটি স্পেস বলতে আসলে ইউনিভার্সে কিচ্ছু নাই।
ইভেন ইন্টারগ্যালাকটিক স্পেসেও পার 10 কিউবিক মিটারে ফিউ অ্যাটমস থাকে। ফিউ অ্যাটমস বলতে কয়টা অ্যাটম? লেটস সে রাউন্ড ফিগার করে বললাম 5টা অ্যাটম। আর তাই যদি হয় তাইলে দেয়ার ইজ এ 0.02% চান্স যে আমার গ্লাসটার ভেতর একটা অ্যাটম থেকেই যাবে। ওকে, সো লেটস ব্রিং দিস অল টুগেদার। আমরা একটা জার্নি শুরু করছিলাম, গ্লাসটাকে এমটি করার একটা জার্নি। উচ্চতা বাড়ানোর মাধ্যমে বাতাসের ঘনত্ব আমরা কমাইছি, এতে করে গ্লাসটাতে পরমাণুর সংখ্যা কমছে, কিন্তু কখনোই সেটা জিরো হবে না। তারপর তাপ দিয়েও আমরা ট্রাই করে ব্যর্থ হইলাম, কারণ এক সময় এনার্জি শেষ হয়ে যাবে, তাপ আর দিতে পারবো না। তখন প্রেশার ভেরিয়েশনের কারণে বেশি ঘনত্বওয়ালা বাতাস আবার নতুন করে গ্লাসে চলে আসবে। তারপর আমরা গেলাম ভ্যাকিউমের ভেতর, ওইখানে গিয়ে দেখলাম ভ্যাকিউমও আসলে কমপ্লিটলি এমটি না। দেন আমরা গেলাম স্পেসে এসে দেখলাম স্পেসও কমপ্লিটলি এমটি না। ছোট স্পেস, মাঝারি স্পেস, বড় স্পেস, সব স্পেসেই কম বেশি ম্যাটেরিয়াল আছে। দেয়ার ইজ নো রিয়েল ওয়ে টু মেক দ্য গ্লাস কমপ্লিটলি এমটি। সো দ্য কনক্লুশন ইজ দ্য গ্লাস ইজ অলওয়েজ ফুল। বাট সামহাও যদি আমরা একটা জায়গা থাইকা সব ম্যাটার সরায় দিতে পারি, একদম অ্যাবসোলুটলি এমটি স্পেস আমরা ক্রিয়েট করতে পারি, তাইলে কি গ্লাসটাকে এমটি বলা যাবে? দ্যাটস এ হোল অ্যানাদার টপিক, যেটা আমরা নেক্সট ভিডিওতে এক্সপ্লোর করব। আমার কন্টেন্ট যদি আপনার ভালো লাগে, দেন একটা লাইক দিয়ে আপনার অনুভূতির বহিঃপ্রকাশ ঘটান, একটা শেয়ার দিয়ে আপনার ফ্রেন্ডসদেরকে দেখার সুযোগ করে দেন। অ্যান্ড একটা চতুর্ভুজাকৃতির বাটন আছে, যেইটা 1.65 থেকে 1.98 ইলেকট্রন ভোল্ট এনার্জিওয়ালা ফোটন কণা আপনার চোখের দিকে নিক্ষেপ করে। সেটা ইভেন্চুয়ালি আপনার ব্রেইনে পৌঁছানোর পর আপনার ব্রেইন সেটাকে লাল রং হিসেবে ইন্টারপ্রেট করে। তার মানে বাটনটা তো বুঝতেই পারতেছেন, সাবস্ক্রাইব বাটন, ওটাতে একটা ক্লিক দিয়া পাশের বেলটা বাজায়া গিয়া পড়তে বসেন।